তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক, ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী, তুমি পিছিয়ে জানি, জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। হ্যাঁ, চক্রান্ত না তো কি। এতদিন এই গ্রামে মানুষ গায়ে গা লাগিয়ে বাস করছে, এখন হঠাৎ করে কি এমন হলো যে একটা অশান্তি তৈরি হলো? না না, তৈরি হলো না বলো, তৈরি করানো হয়েছে। অনেকে আবার এটাও বলছে এটা নাকি তর্কতত্ত্ব আর মেজমল্লিকের ব্যক্তিগত লড়াই। আগে দেখেছো না এদের মধ্যে কিরকম গলায় গলায় ভাব, আর যেই তর্কতত্ত্ব অসুখে বলো তখন থেকে ব্যাপারটা শুরু হলো, মানে গোলমালটা শুরু হলো। এখন তো একজন আরেকজনের পরম শত্রু। সেদিনের সাক্ষী আমি ছিলাম, এখন তাদের সাপে নগলে সম্পর্ক। আচ্ছা সোমনাথ, তোমার কি মনে হয় ওদের শত্রুতা কি শুধু মুখে মুখে নাকি ভেতরে ভেতরে সত্যি আছে? বললাম না, এটা একটা চাপ। এই অঞ্চলে স্বদেশীদের প্রভাব ক্রমশ বাড়ছে, এটা যাতে রোখা যায়, আর আমাদের শান্তিপ্রিয় মানুষ যাতে ওদিকে নজর না দেয়, সেজন্য সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য ওদের মধ্যে একটা জঘন্য চক্রান্ত চলছে। হ্যাঁ, আর আমাদের এই দুর্ভাগ্য যে ইংরেজরা এই দেশের সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে, আর আমরা না বুঝে সে বিষ পান করছি। বুঝলে মোহর, ডিভাইড অ্যান্ড রুল পলিসি হচ্ছে ইংরেজ শাসন ব্যবস্থার একটা পুরনো পদ্ধতি। হিন্দু মুসলমানদের মধ্যে বিভেদ ঘটিয়ে ওরা দেশটাকে ভালোভাবে শাসন করতে চায়। সেই 1904 সাল থেকে ওরা এই অপচেষ্টা চালিয়ে আসছে। বাংলাটাকে ধর্মের ভিত্তিতে ভাগ করাই হচ্ছে ওদের আসল উদ্দেশ্য। আচ্ছা, ওই কংগ্রেস বা মুসলিম লীগ এরা কি চুপ করে থাকবে? কি বলো? সত্য কথা বলতে গেলে আমি ওদের উপর ভরসা করতে পারছি না। আচ্ছা তুমি বলো, অসহযোগ আন্দোলন করে ইংরেজ চালাবে এটা আমি মোটেই বিশ্বাস করি না। তাহলে সশস্ত্র বিপ্লবী আনবে দেশের মুক্তি? গান্ধীজির অহিংস বাণী কি ব্যর্থ হবে? গান্ধীজির আন্দোলন কি হবে আমি জানি না, তবে সশস্ত্র বিপ্লব এক নতুন দিশা দেখাচ্ছে দেশবাসীকে। আচ্ছা, সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদা, লোকনাথ বল, তোমার প্রফুল্ল চাকি ক্ষুদিরামদের আত্মত্যাগ ব্যর্থ হবে না মোহর। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। এই শতেক মৃত্যুজন পেরিয়ে একদিন আমাদের স্বাধীনতা আসবে। আমরা আর বেশি দিন ব্রিটিশদের বুটের তলায় চেপে থাকবো না, আমাদের মুক্তি হবে। সুবিমলের খবর কি সোমনাথ? সুবিমল এখন জেলে নেই। ও, ছাড়া পেয়েছে? না না, ছাড়া পায়নি, জেল থেকে পালিয়েছে। ওই এক জেল থেকে আরেক জেলে নিয়ে যাওয়ার সময় ওর দলের লোকেরা পুলিশের কাছ থেকে ওকে ছিনিয়ে নিয়ে গেছে। বলো কি? তারপর? তারপর আর কি, পুলিশ পাগলের মতো ওকে খুঁজে বেড়াচ্ছে, আর সুবিমল পুরোপুরি নিজেকে বিপ্লবের পথে আত্মসমর্পণ করেছে। ও, কিন্তু কাজটা কি ঠিক হলো সোমনাথ? জেলেই তো নিরাপদ ছিল, পুলিশ তো এখন ছেড়ে কথা বলবে না। তাহলে ও কি আত্মসমর্পণ করতে রাজি নয়? ব্রিটিশ পুলিশের কাছে আত্মসমর্পণ, তার চেয়ে ওর মরে যাওয়া অনেক ভালো। ও যদি শহীদ হয় তাহলে গর্বে আমার মাথাটা উঁচু হয়ে উঠবে, আর যদি আত্মসমর্পণ করে তাহলে বুঝবো আমার ছেলে মরে গেছে।
তবে তোমাকে একথাও বলে রাখি, সুবিমল কিন্তু আত্মসমর্পণ করবে না। সেদিন রাতের অন্ধকারে আমাদের বাড়িতে এসে একথা আমাকে বলে গেছে। সর্বত্যাগী সন্ন্যাসী আর সর্বত্যাগী বিপ্লবীর মধ্যে কোনো তফাৎ নেই। সন্ন্যাসীর লক্ষ্য যেমন মোক্ষ লাভ, বিপ্লবীর লক্ষ্য তেমনি মুক্তি লাভ। একজন সন্ন্যাসী যেমন তার মায়ের কাছে আসে অনুমতি গ্রহণ করতে, তেমনি একজন বিপ্লবী তার মায়ের কাছে আসে আশীর্বাদ গ্রহণ করতে। আমার তুমি আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো। সেটা আমি করবো বাবা, যদি আমার সন্তান। জানি না, তুমি আশীর্বাদ করো যেন দক্ষিণী দেশ শৃঙ্খল মোচন করতে পারে, দেশ সবাই এই নশ্বর দেহটাকে উৎসর্গ করতে পারে, হয় মন্ত্রের সাধন, না হয় শরীর পথন। এটা কি বলছিস বাবা? আমি মা হয়ে তোর মৃত্যু চাইবো? না মা, মানে এই যে মৃত্যু নয়, এই যে মৃত্যু নয়, যে শহীদ হওয়া, এই মৃত্যু যে গর্বের মৃত্যু, আমি তুমি সেই আশীর্বাদ করো। কর্তা, কর্তা, কর্তা বাড়িতে নাই? উমা, আমি সামনে জলজ্জান্ত একটা মানুষ বসে আছি আর তুমি কর্তার খোঁজ করছো? না মানে ওই টিনের সালে লাউ ধরছিল তো, তাই ভাবলাম কর্তার একটা দিয়ে যাই। ও, তা লাউ কি আমার কাছে দেবে নাকি কর্তা রুগী দেখে এলে তার হাতেই দেবে? এই, ওখানে রাখছো কেন? হ্যাঁ, কাছে এসে রেখে যাও। আমি কি বাঘ না ভালুক যে কাছে এলে তোমাকে খেয়ে ফেলবো? বাহ, বেশ কচি আর নধর লাউ তো। ঠিক তোমার মতো। ওমা, কচি বলাতে কি মন খারাপ হলো নাকি? আমার কথা বিশ্বাস না হয় গায়ের 5 জনকে ডেকে জিজ্ঞেস করো না। বাড়ি বুড়ো ছেলে বুঝি কচি হতে পারে না? আমি যাই, পরে আসবো। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, যাচ্ছ কোথায়? আমার কথার জবাবটাকে দিয়ে যাও। কি 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 কথা? ওই যে সামনে ঈদ, এ সময় তো সবাইকে সবাই দেয়া থোয়া করে, তা তুমি আমায় কি দিচ্ছ? আমি বারে, তোমার বউকে নতুন শাড়ি দেবে আর আমাকে বুঝি কিছুই দেবে না? তোমার প্রাণে সইবে? তোমার বউ নতুন শাড়ি পরে ঘুরে বেড়াবে আর আমি বুঝি পুরনো শাড়ি পরে ঘরে বসে থাকবো? আমি মানে থাক থাক থাক, হয়েছে। তোমার মুরদ আমার জানা হয়ে গেছে। আমি বুঝি কত আশা করেছিলাম মোহন আমাকে নতুন শাড়ি দিবে, আর সেখানে তুমি কিনা বউয়ের ভয়ে। না না না, বউয়ের ভয় না, মানে আমি দিলে আপনি নেবেন নাকি? যদি নেন তাহলে সামনের হাটে থেকে আপনার জন্য আর ভাবি সাহেবের জন্য 2টা শাড়ি কিনে নিয়ে আসবো। তা বুবুকে দেবে ঠিক আছে, কিন্তু আমাকে কি বলে দেবে? গায়ের 5 জনকে কি বলতে পারবে যে বাবর আলীর বেধবা বউকে শাড়ি কিনে দিয়েছো? কি পারবে? ভাবিকে দিলে তার যাকে দিতে দোষ কি? তাছাড়া আমি তো কোনো পাপ কিছু করতেছি না। ঠিক তো। আমি তাহলে নতুন শাড়ি পরে পান মুখে দিয়ে মুখ লাল করে তোমার বউকে গিয়ে দেখিয়ে আসবো। তোমার বউ কত খুশি হবে বলো? আপনি কি চান বলেন তো? সবসময় আপনি আমার কেন এরকম হেনস্থা করেন? বালাই ষাট, আমি কি তোমাকে হেনস্থা করতে পারি? আসলে জানো তো মোহন, আমি যে কি চাই সেটা আমি নিজেও জানি না। কেউ আমাকে বলে অলক্ষী, কেউ বলে অপয়া, কেউ বলে আমি নাকি স্বামীকে খেয়েছি, ডাইনি। আসলে আমি যে কি চাই সেটা তো আমি নিজেও বুঝি না। তবে এইটা বুঝি যে তোমাকে দেখলে প্রাণটা আমার নেচে ওঠে রঙ্গ করার জন্য, সেটা কিন্তু ঠিক বুঝতে পারি। আমি এখন আসি, বিকেলের দিকে আসবো। আর কর্তাকে বললেন আমি আইসা তখন ওই লতা পাতাগুলো দিয়ে যাবো। তো একটা বিশ্বাস করুন স্যার, আমি সারা রাত একটা ফোঁটা ঘুমাইনি। আর ওই সোমনাথ বন্দির বাড়িতে সুবিমল তো দূরের কথা, একটা কাশি পর্যন্ত ভিতরে ঢুকেনি স্যার।
তাহলে সুবিমল ঢুকলো কি করে? ও কি ভ্যানিশ হয়ে গিয়েছিল? বসে বসে ঘুমোচ্ছিলে আর সেই সুযোগেই সুবিমল ঢুকে গিয়েছিল। স্যার মা কালীর দিব্যি দিয়ে বলছি স্যার, আমি সারা রাতে দু চোখের পাতায় এক করিনি একটা বারের জন্য। আর তাছাড়া স্যার ওইসব মশা আর জোকের মাঝে কেউ ঘুমোতে পারে? আপনি বলেন স্যার। কিন্তু হেডকোয়ার্টার থেকে যে খবর দিল সুবিমল রাতের অন্ধকারে বাড়ি এসেছিল। ঢা মিথ্যে কথা স্যার, আপনার ওই হেড অফিসের যে সোর্স আছে সে তো অপদার্থ, গারল। আচ্ছা স্যার, এই সুবিমল যদি বাড়িতে আসতো বা যেত, যে কোনো একটা সময় তো আমার চোখে পড়তো নাকি? ঠিক বলেছ। শহরের গোয়েন্দারা অনেক বেশি ধুরন্ধর, সাধারণত ওদের ভুল হয় না। যদি তদন্তে প্রমাণ হয় যে সুবিমল বাড়িতে এসেছিল, তাহলে আমার চাকরি নিয়ে কিন্তু টানাটানি পড়ে যাবে। আর আমার যদি কিছু হয় তাহলে আমি তোমার চামড়া খুলে নেব বলে দিলাম। এই রে, আমি তো মাঝরাত থেকে টানা ঘুমিয়েছি। যদি এর মধ্যে সুবিমল ঘুরে গিয়ে থাকে তাহলেই গেছি। কি হলো? কথা কানে গেল? সুবিমলের তো কোনো খবর দিতে পারলে না, কিন্তু আমার কাছে পাকা খবর আছে। সুবিমল এলাকাতেই আছে এবং দল পাকাচ্ছে। কেষ্ট, ভালো করে খোঁজ লাগাও, তাতে আমাদের সবার জন্য ভালো। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, চারিদিকে লোক লাগানো আছে। সুবিমল এলেই সাথে সাথে খবর পেয়ে যাবেন স্যার। কিন্তু স্যার ওই পুরস্কারের টাকাটা যেন একাই হজম করবেন না। আহা, আগে তো ধরতে দাও, তার আগে টাকা 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 করছো। শোনো কেষ্ট, তোমার খবর যদি সত্যি হয় তাহলে কিন্তু সুবিমল 2-1 দিনের মধ্যেই বদ্যি বাড়ি আসবে। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, এলে তখনই আপনি খবর পেয়ে যাবেন। আর সাথে সাথে আমিও তোমাকে তোমার ইনাম দিয়ে দেবো। তাই হবে স্যার, খবর এবার আপনি পাবেনই পাবেন। আর কোনো খবর? গ্রামের খবর কি? চুরি ছিনতাই হাঙ্গামা নেই তো? আরে আজ্ঞে না, আপনার সামনে বাগে গরুতে এক ঘাটে জল খায়। আরে হাঙ্গামা বাঁধাবে এমন বুকের পাটা কার আছে বলেন? তবে স্যার একটা ঝামেলা হয়তো হতে পারে, এই কেবল শুরু। আর আপনি যদি বলেন স্যার তাহলে আপনাকে বলেই ঘটনাটা। আগে আমার কথা শোনো। আমার সুবিমলকে চাই, যে কোনো মূল্যে সুবিমলকে চাই। সেজন্য যা যা করা দরকার তাই করো। আর যদি সুবিমলকে আমি না পাই তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। আগে স্যার তাহলে এখন আমি আসি স্যার, সন্ধে ঘনিয়ে এলো। দিনকাল তো খুব একটা ভালো না, কখন কি হতে কি হয়ে যায়। এই আমি যেমন বিপ্লবীদের খবর রাখি, বিপ্লবীরাও তো আমার খবর ঠিকই রাখে স্যার। কবে শুনবেন ওই তাদের গুলিতে আমি পটল তুলেছি। আমি আসি স্যার। যাও তুমি। কি গো, বললে না যে আমরা কবে যাব? কোথায়? কোথায় আবার? গ্রামের বাড়িতে। সে কি? তুমি সেখানে যাবে কেন? তুমি না সেখানে অশান্তি করে রেখেছো? ও বাড়ির সবাই না তোমার শত্রু? ওটা তো রাগ করে করেছিলাম। তাছাড়া সংসারে হাড়ি করে পাশাপাশি থাকলে ঠোকাঠুকি হয় না। বাবা, আজ তোমার কি হলো বলো তো? যেখানে এতদিন আমার বাড়ির লোকজনের নাম শুনে তুমি টেলিভিশনে জ্বলে উঠতে, আর এখন সেখানে খেতে যাওয়ার জন্য এত খেপেছো কেন? ভাবছিলাম আব্বার সাথে সেবার মুখোমুখি কত তর্ক করেছি, কত গুনার কাজ করেছি, কিন্তু এবার গ্রামের বাড়িতে গিয়ে ওনার কাছে ক্ষমা চেয়ে নেব। বাবুর আমার বুকের পাঁজর ছিল। আমি নিজে তাকে বিয়ে দিয়ে ছোট বউকে ঘরে এনেছিলাম। বাবুরও কোনোদিন তার বড় ভাবি আর বউকে আলাদা করে দেখে, কেউ কোনোদিন বলতে পারে না। আর আজকে তুমি তাকে গরম দেবো বলছো? অর্থের এত অঙ্কর তোমার? আমি যা বলেছি সত্যি বলেছি, এর জন্য আমার কোনো অনুশোচনা নেই। আমার স্বামীটা খেয়ে পড়ে আবার আমাকে কথা শুনবে, তা তো হবে না। ফের যদি আমার পিছনে লাগতে আসে তাহলে এর উপযুক্ত জবাব পাবে। এর জন্য যদি কোনো অশান্তি হয় তবে হোক। দেখো মা,
তোমার ব্যবহারে যদি কোনো বিনয় বা সহনশীলতা না থাকে তাহলে তো তারা বলবেই। তোমার যদি কোনো অভিযোগ থাকে আমাকে বলো। তোমার ওই বুড়ো ছেলে যদি প্রতিকার না করে তখন তোমার যা ইচ্ছে তাই করো। আমি আপনার জন্য অপেক্ষা করতে পারবো না। আর আপনি যে কোন দিক থেকে কথা বলবেন তা তো বুঝতেই পেরেছি। শোনো হামিদা বানু, তোমার এই অভদ্রতার কথা আমি আমার ছেলে সুলেমানকে বলতে পারতাম, কিন্তু সেটা আমি বলবো না। এটা আমার আদেশ বলো আর প্রার্থনা বলো, তুমি এখন থেকে তোমার বাক্সপাটটা গোছাতে শুরু করো। সুলেমান এলেই আমি তোমাকে তার সঙ্গে পাঠিয়ে মুক্তি পেতে চাই। আমি তোমার আর কোনো কথা আমি শুনতে চাই না। তুমি এখন এখান থেকে যাও। কি হলো? এবার গ্রামের বাড়ি গিয়ে আমি কারোর সাথে ঝগড়া তর্ক কিচ্ছু করবো না, এই তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি। পরিবারের সবাইকে নিয়ে থাকাটা যে কত সুখের কত আনন্দের তা আমি কি চলে আসার পর থেকেই টের পাচ্ছি। কিন্তু ঢাকা শহরে ঈদে যে আনন্দ হয়, হইচই হয়, সেটা তো তুমি অজপাড়াগায় পাবে না। হ্যাঁ তা হয়তো হবে না, কিন্তু ঢাকা শহরে তো আমাদের আপন কেউ নেই। গ্রামে আলো নেই, ধুলো কাদা। তুমি তো শহরের জীবনে অভ্যস্ত, পারবে গ্রামে গিয়ে থাকতে? অসুবিধা হবে না আবার? খুব হবে। ওই গ্রামের কাদা নোংরায় আমার গা একদম রিড়ি করে, তবু আমাকে যেতেই হবে। কষ্ট হোক ঘৃণা হোক গা পিত্তি জ্বলে যাক, তবু ওনার সঙ্গ ছাড়া যাবে না। যা শয়তান ওর বাপ মা, তার উপর আছে বিধবা চাচিটা, ওইটাও একটা হর শয়তান। কি হলো? কোথায় হারিয়ে যাচ্ছ? না ভাবছিলাম কি কি গোছগাছ করব, এই আর কি। কিন্তু তোমার মেয়ের লেখাপড়া? ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। ওখানে কি লেখাপড়া জানার লোকের অভাব? ও ঠিকই পড়ে নেবে। তাছাড়া তোমার ছেলে তো বায়না ধরেছে এবাড়িতে বাড়িতে যাবে। তাই নাকি? ও বলছিল। তাহলে আর বলছি কি, ও কবে বাড়ি যাবে এই বলে বলে আমার মাথা একদম খারাপ করে দিয়েছে। ছেলে যখন যেতেই চাইছে তখন তো ওকে নিয়ে যেতেই হবে। দেখি কাল সকালে সদরঘাটে গিয়ে স্টিমার টিকিট পাই কিনা। কোথায় যাচ্ছ? বাচ্চাগুলো ঘুমোলো কিনা দেখে আসি। যাক, ওষুধের কাজ হয়েছে। আমি জানতাম ছেলের আবদার ওর আব্বা ফেলতে পারবে না। একবার যাই না অন্তরা গ্রামে, তারপর আমার খেলা শুরু হবে। এই যে বলি, সকালবেলা চললে কোথায়? হ্যাঁ, কবিরাজের বাড়ি ফরমাস কাটতে? তা কেন? এই 2 দিন বাদে তো ঈদ, এই কর্তার বাড়িতে কত লোকজন আসবে, আর কর্তা তো একটু হালা ভোলা মানুষ, তুমি তো জানো, এই একাকে কিছু গোছায় উঠতে পারে না, তাই অন্যের সংসার নিয়ে চিন্তা শেষ নেই, এদিকে নিজের সংসার কি করে চলে সেখানে আছে। কেন? গত পরশু দিনই তো 2 ঘর চাল ভাড়া করে রেখে আসলাম, আজকে শেষ হয়ে গেল। না, আমি তো রাক্ষসী, সব ছেলে একলাই গিলেছি। আমি কি সেই কথা বলছি? আমি খাই, ছেলে পুলারা ভাত খায়। এই ছেলে পুলেদের ভাতের ঘোটা দেবে না বলছি, তাহলে কিন্তু অনর্থ হয়ে যাবে। কি হলো দাঁড়িয়ে রইলে যে? বলি ভাত কি শুধু শুধু গিলবে? ভাতের সাথে শাক পাতা মাছ তো কিছু লাগে নাকি? ও নিয়ে তোমাকে ভাবতে হবে না, আজ তুই বড় দিঘিতে জাল ফেলা হবে। সেসব তো যাবে মোহর কবিরাজের বাড়ি। বড় রুই বড় পোনা সব তো ওসব বাড়ির জন্য, আর আমাদের কপালে জুটবে ওই জালের তলানি মাছ। তা কেন? আমি আজকে নিজে দাঁড়ায় থেকে মাছ ধরবো, আমাদের বাড়িতেও বড় মাছ আসবে। আমি এখন যাই ওদিকে জেলেরা। হ্যাঁ যাও, পা তো বাড়িয়েই রেখেছো। আবার দেখো মাছ নিয়ে আসতে যেন বেলা গড়িয়ে না যায়। তোমার যা কাণ্ড জ্ঞান, দেখা যাবে ও বাড়ি মাছ ফুটিয়ে রাধিয়ে তারপরে বাড়ির কথা মনে করো। না 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 না, আমি যাবো আর আসবো। আসলে হয়েছে কি গো, কর্তার বাড়িতে ঈদে ছেলে পুলেরা আসবে, সুলতান আসবে বলে মানুষটা আসে কিনা বলা যাচ্ছে। যাবো, আসতে যায় কিনা দেখো।
হ্যাঁ তা যা বলেছো, এমন দরজাল বউ আমি আর দুটো দেখিনি রে বাবা। আবার তেমনি দিমাগি, বরটাকে তো একেবারে ভেড়া বানিয়ে রেখেছে। আমি তো ভুলেও বরের সাথে এমন দুর্ব্যবহারের কথা ভাবতে পারি না। আমার সাথে নাকি দুর্ব্যবহার করা, তোমার মতো দজ্জাল আর ঝগড়াটা বউ এই পৃথিবীতে আর দুইটা আছে? হ্যাঁ গো, কি হলো কি? না, ওই বউটার জন্য ছেলেটা কি কষ্টেই না আছে গো। সবাই তো আর তোমার মতো লক্ষ্মী বউ না। তা যা বলেছো, আমি না থাকলে তোমার সংসারের যে কি হতো? তুমি যে উড়নচণ্ডী মনা মানুষ। হ্যাঁ, তুমি ঠিকই বলছো, তুমি না থাকলে আমার যে কি হইতো। আমি এখন যাই, ওইদিকে সবাই বসে। যাও না যাও, তোমার পায়ে বেরি দিয়ে রেখেছে কে? কবিরাজের বাড়ি গিয়ে কবিরাজকে তেল মাখো। এতদিন ধরে কবিরাজের সাথে আছো, একটা জ্বর-জ্বরির ওষুধ পর্যন্ত দিতে শিখলে না। সে নাকি আবার আধা কবিরাজ। খামোকা তোমার সাথে বকবক করতে গিয়ে আমার হাতের কাজগুলোই শেষ করা হলো না। যত সব বকবক করে করে আমার মাথাটা একেবারে শেষ করে দেয়। সংসারে কোনো কাজে মন নেই, সংসার কিভাবে চলবে সেটা খেয়াল নেই। সে আছে অন্যের সংসার নিয়ে, যত সব। এই এত সব উপহার সামগ্রী পাঠাতে গেলেন কেন জমিদার বাবু? এ আর এমন কি কবিরাজ সাহেব, প্রতি বাড়িতে উনি নিয়ম করে পাঠান। তাছাড়া এই পুজো আর ঈদ উপলক্ষে তো পরস্পরের সঙ্গে মেলামেশার একটা সুযোগ পাবে। আর তার উপর উনি এবার এখানেই আছেন। জমিদার বাবুকে আমার সালাম দেবেন, তাকে বলবেন যে আমি খুব শীঘ্রই তার সাথে দেখা করব। জমিদার বাবু আপনার প্রশংসা একেবারে পঞ্চম। আপনি ওনার নেক নজরই আছেন। তাই বলেন, যেভাবে দিন রাত এক করে কলেরা বসন্ত সামলালেন, তাতে কোনো প্রশংসাই যথেষ্ট না। এ তো আমার কর্তব্য। কবিরাজের ধর্মই হচ্ছে রোগীর রোগ মুক্ত করা। আমি আমার ধর্ম পালন করেছিলাম। এই যে মানুষ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কত মারামারি কাটাকাটি করে, এটা না করে যদি সেবার ধর্ম পালন করতে, তাহলে আমাদের সমাজটা কত সুন্দর হতো। তা যা বলেছেন। আচ্ছা কবিরাজ সাহেব, শুনেছেন নিশ্চয়ই কিছু লোক সাম্প্রদায়িক দাঙ্গা বাজানোর চেষ্টা করছে। হ্যাঁ শুনেছি, কিন্তু এটা থামাতে হবে। হ্যাঁ, সেই সমস্ত কথা বলার জন্যই জমিদারবাবু আপনার সাথে একটু কথা বলতে চান, আর সেই সঙ্গে তার শরীরটাও একটু ভালো করে দেখে আসার আর্জি জানিয়েছেন। ঠিক আছে, আমি অবশ্যই অবশ্যই যাব। আমি তাহলে আসি কবিরাজ সাহেব। আদা। আব্বা, আরে সুলা বৌমা, এসো এসো এসো। বেঁচে থাকো মা, বেঁচে থাকো, বেঁচে থাকো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেঁচে থাকো বাবা। তা আসবার আগে তোমরা তো একটা চিঠিও দাওনি। আমি তো ভাবলাম যে এবার আসবেই না। কেন আব্বা, আপনি কি খুশি হননি? সে কি আর বলে দিতে হয় বাবা? আমার তো বয়স হচ্ছে, সাধ হয় যে ছেলে মেয়ে নাতি নাতনি সবাইকে নিয়ে একসঙ্গে থাকি। জানি কাজের চাপে সেটা সম্ভব নয়, তাই এই সমস্ত পালা পার্বণের দিকে চেয়ে থাকি। আব্বা, এবার ছুটি পেতে একটু সমস্যা হতো। দেশের যা পরিস্থিতি তা তো জানেনই। একদিকে অসহযোগ আন্দোলন, অন্যদিকে সশস্ত্র বিপ্লব, আর তার সাথে তো মুসলিম লীগ আছেই। সব মিলিয়ে একদম অগ্নিগর্ভ পরিস্থিতি। আপনিও না মাঝে মাঝে ছেলে মানুষের মতো বায়না করেন। শোনো, আজ রাতে সুগন্ধি তেল আর আতরটা নিচে আসবে। আমার বুঝি লজ্জা করে না? ঠিক আছে, তাহলে রাতে আমার কাছে আসবে না, মার কাছে থাকবে। যাও। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।
তোমাদের পাশেই আছি হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।